তাহলে তো তার একটা শাস্তি হওয়া দরকার। হ্যাঁ, শাস্তি তো হওয়া দরকার। তুমি ভালো মানুষ বলে না ছেড়ে দিচ্ছ, একদম ছেড়ে দেবে না। তুমি এমন টাইট করে বেঁধে রাখো না, খুব টাইট করে বেঁধে রাখবে। আর শোনো না বৌদি, তোমার যে ওই বাইরে কোথায় চাকরি করতে যাওয়ার কথা ছিল, তুমি সেই জায়গায় যাবে না তো বৌদি? যাওয়ার প্রশ্নই নেই। আবার এখন চাকরি করতে পাহাড়ে যাবে কেন? এখানেই চাকরি করবে। চাকরি তোমাকে করতেই হবে। ওইটি হচ্ছে না ম্যাডাম, আমার তো আর পাহাড়ে এখন চাকরি হচ্ছে না, পাহাড়ে আমার চেঞ্জও হচ্ছে না ডিউটি, সুতরাং এখানেই থাকতে হবে। মাঝে মাঝে তো চলে আসবো। মাঝে মাঝে চলে আসবো? শুনুন, আপনি যখন জেলে বন্দী হয়েছেন তখন আপনি জেল পাল্টাতে পারবেন না, কারণ জেল পাল্টালে কিন্তু জেলার পাল্টাতে হবে। জেলারের কাছে অ্যাপিল করতে হবে যে আমার ছুটি মঞ্জুর কিনা, আমি যেতে পারবো কিনা। এবার জেলার যদি মঞ্জুর করে তবেই সেটা সম্ভব, নচেত নয়। তাহলে কোথাও যাওয়া হচ্ছে না। মাসি, তুমি একটা কাজ করো, তুমি দাঁড়িয়ে থেকো না, তুমি যাও গিয়ে খাবার, বৌদিমণি কিচ্ছু খাইনি, খাবার দাবারের ব্যবস্থা করে যাও। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। ও দাদা বাবু, আজ উৎসবের দিন একটু মিষ্টি আনলেন না? আর বলো না, বাইরে ড্রাইভারের চোখে বলো ওকে দিয়ে মিষ্টি আনো, যাও। আমি কোত্থেকে আনবো বলো তো? আমি বৌদিমণিকে নিয়ে ফেরার সময় একটা মিষ্টির দোকানে দাঁড়িয়ে মিষ্টি কিনবো? তোমার সাথে দেখা করাতে দেরি হয়ে যেত না? হ্যাঁ ঠিক আছে, আমি আনতে দিচ্ছি। টাকা নাও, টাকা নাও, টাকা নাও, টাকা নাও। কত বলো? না দাদা বাবু, আমরা গরিব মানুষ, কিন্তু আজকে আমার মন চাইছে যে আমি বৌদিমণিকে নিজের হাতে মিষ্টি খাওয়াবো। কি করছো মাসি? দাদাবাবু যখন টাকাটা দিচ্ছেন রাখো না। না গো বৌদিমণি, দাদা বাবু তো সারা মাস খাওয়ায়, আমাকে খেতে দেন, পড়তে দেন, কিন্তু আমি আজকে তোমাকে মিষ্টি খাওয়াবো। ও দাদা বাবু, আমি মিষ্টি আনলে আপনি খাবেন তো? আমি তোমায় কিচ্ছু বলেছি? বলছে কে? বৌদিমণি। বৌদিমণিকে বলো। ঠিক আছে, আমি সেটা বৌদির সাথে বুঝে নেব। আমি এখন আগে মিষ্টিটা নিয়ে আসি, তারপরে কথা হবে। যাও, যাও, যাও। ঠিক আছে। সরি, সরি ছাড়া কিছু বলার নেই আমার। আমি যতটা দোষ করেছি, যতটা অন্যায় করেছি, যা যা ভুল করেছি, তারপর হয়তো সরি শব্দটা খুব ছোট। আমায় ক্ষমা করে দেব প্লিজ, আমায় ক্ষমা করে দিন। আমি সত্যি বুঝতে পারিনি। একটা অত্যন্ত খারাপ মানুষও না ভালোবেসে পাল্টে যেতে পারে। হয় ঠিক তাই, আমার দেখার ভুল, আমার জানার সীমাবদ্ধতা সবটুকু। তোমার কোনো ভুল নেই, সবটা ভুল আমার। তুমি খুব অভিমান করেছ। তুমি যে চলে যাবে, মা লক্ষ্মীর চিকিৎসার খরচ খরচা কি হবে? মোড়ে কোনো কিছুতেই অসুবিধা হবে না ঠাকুরমশাই। আমি যদি খরচা একান্ত নাও করতে পারতাম, আমার বাবা মা কিন্তু সমস্ত খরচা বহন করত, একই রকম ভাবে ওকে যত্নার্থী করত। কিন্তু যেহেতু আমার স্ত্রী, আমি ওর উপর থেকে দায়িত্ব কোনোদিন সরিয়ে ফেলতে পারি না। তাই এই সব কিছুর অ্যারেঞ্জমেন্ট আমি আজকে সারাদিন ধরে করেছি, যাতে আমার অনুপস্থিতিতে ওর কোনো অসুবিধা না হয়। আমার বাবার সাথে আমার একটা জয়েন্ট অ্যাকাউন্ট আছে, সেখানে আমি অনেকগুলো টাকা দিয়ে দিয়েছি। তোমার বাবা মা জানেন? বাবা মা জানলে কি আর মেনে নিতে পারবেন? বললাম তো, কেউ জানে না। আমার মনে হলো একবার এই মন্দিরে এসে বাবার সামনে হাত জোড় করে দাঁড়াই। মনে হলো আপনাকে একবার বলে যাই, তাই জন্যই এসেছি। ভাবলাম একটা
একবার একটা পুজো যদি আপনি দিয়ে দেন। সে তো নিশ্চয়ই দেবো বাবা, তুমিই নিজের হাতে দেবে, কিন্তু তোমাদের দুজনের এরকম ছাড়াছাড়ি চিরকাল যাদের যুগল মিলনে দেখেছি তাদের যে এই বিচ্ছেদ, আমার অন্তর ফেটে যাচ্ছে বাবা। আমি আর সহ্য করতে পারছি না। কি বলি বলুন তো, হয়তো কপালে ছিল, এটাই নিয়তি, তাই জন্য আমাকেও সহ্য করতে হচ্ছে। আমার তো এসব সহ্য করার কথা ছিল না ঠাকুর মশাই। জানো আহির, এই কটা দিন না আমি ভীষণ কষ্ট পেয়েছি, কিন্তু তাতে না আমার খুব একটা কিছু যায় আসেনি। লোকে থাকতে কারই বা ভালো লাগে বলো তো, কষ্ট পাওয়াটা তো স্বাভাবিক। কিন্তু কোথাও গিয়ে আমার না বারবার মনে হচ্ছিল যে আমি ওটা ডিজার্ভ করি, এই কষ্টটা সেটা আমি ডিজার্ভ করি। সারা জীবনে এত অন্যায় করছে, সেই অন্যায় বোধ ওই জেলে থাকতে থাকতে না, ওই গিল্ট ফিলিংটা, ওই অন্যায় বোধটা আমার মনে হচ্ছিল আমি যেন প্রায়শ্চিত্ত করছি। আর কটা দিন জেলে থাকলে আমার হয়তো ওই কষ্টটাও আর হতো না, চলে যেত ওই গিল্ট ফিলিংটা। আর আমার তোমার উপরও কোনো রাগ হয়নি, কোনো কষ্ট হয়নি। আর কিন্তু তখন খুব খারাপ লেগেছিল যখন আমি তোমাকে বিশ্বাস করতে বলেছিলাম, আর তুমি আমার সব থেকে কাছের মানুষ হয়েও আমার কথা বিশ্বাস করো। আমি জানি আহির, তুমি আমাকে তখনও ভালোবাসতে যেমন এখন ভালোবাসো। তোমার চোখ মুখ দেখে বোঝা যেত, আমি বুঝতে পারতাম যে তোমার ভেতরে কি অসীম যন্ত্রণা চলছে। নিজের ভালোবাসাকে কর্তব্যের খাতিরে তোমাকে তুলে দিতে হয়েছিল। তোমার ভেতরে তো প্রচন্ড কাঁটা ছেঁড়া চলছিল, বলো চলছিল না? আমার যে কষ্টটা হয়েছে সেই কষ্টটা যেন আর কারণ না হয়, আমার শত্রুরও না। একদিকে আমার ভালোবাসা, অন্যদিকে বুঝতে পেরেছি না, তুমি আমাকে মুক্ত করেছো সব কিছুর থেকে, সারা জীবনের জন্য নিশ্চিন্ত করেছো। মানুষকে নিজেকে ঠিক করে চেনে আহির, মানুষ কি নিজেকে ঠিক করে চিনতে পারে? আমি জানি না আহির, আমার জীবনে আর কোনো রকম ভাবে কোনো উন্নতি হবে কিনা। তবে তোমাকে ভালোবেসে যে শান্তি পেয়েছি, তৃপ্তি পেয়েছি, যে কষ্ট পেয়েছি আগে কখনো পাইনি আহির। এই ভালোবাসাটা না আমার দরকার ছিল আহির, ভীষণ ভীষণ দরকার ছিল। ওর বাবা, সেই এক কথা, সুইচ অফ সুইচ অফ সুইচ অফ। হয়তো চার্জ নেই। আর গাড়িতে তো চার্জার থাকে, গাড়িতে চার্জ করে নিতে পারে তো। কি করবো আমি তো কিছু বুঝতে পারছি না গো। আরে আমি বা কি করবো বলো, তুমি যেখানে আছো আমিও তো সেখানে আছি, আমি কি করতে পারি? আমি তো কিছু করতে পারছি না। তুমি ওই আহিরকে একটা ফোন কর। না না, দেখো ওদের এতদিন মিসআন্ডারস্ট্যান্ডিং চলছিল, সবে সেই সব মিটেছে, এখন নতুন করে ছেলেটা সংসার শুরু করছে, এখন ওদের ডিস্টার্ব করাটা একদম বুদ্ধিমানের কাজ হবে না। ও যদি সারা রাত না ফেরে বাড়িতে তখন লোকাল থানায় গিয়ে কমপ্লেন করতে হবে, আর কি করতে পারি আমরা? কিন্তু অহিরকে ফোন করাটা উচিত, মানে এইটুকুন হিউম্যানিটি আমাদের রাখতে হবে। আদি আমার ছেলেটার জন্য বড্ড চিন্তা হচ্ছে গো, খুব টেনশন আমি হচ্ছে। বুঝতে পারছি। আমার ঘুম পাচ্ছে,
আমি ঘুমোতে যাচ্ছি। আরে কোথায় ঘুমোতে যাচ্ছ? তোমার খাবারটা পড়ে আছে, বললাম না খেয়ে নাও তারপর ঘুমোতে যাবে। আমার খেতে ইচ্ছে করছে না। তুমি না আর বিরক্ত করো না আমাকে, আমি বলে দিলাম। আমার যথেষ্ট মাথা খারাপ হয়ে আছে। আমার ছেলেটা বাড়ি ফেরেনি, ও যদি এসে দেখে তুমি খাওনি, তোমায় তো কিছু বলবে না, কারণ তোমার কিছু মনে নেই, মনেও করবে না এরকম ভাবে। মোহর, আমি তোমার সাথে এভাবে কথা বলি না গো। করি বলো তো? সত্যি খুব হেল্পলেস লাগছে জানো তো আমার। এসো গো, চল তুমি খাও, চল। চল চল চল। বসো। আমি বুঝতে পারছি। হুম